অলিখিত উপাখ্যান। এটা লিখেছেন হচ্ছে রিজিয়া রহমান। তো রিজিয়া রহমান কে? রিজিয়া রহমান বাংলাদেশের একজন গল্পকার ও ঔপন্যাসিক। তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1939 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2019 সালে। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা। নিচের লেখকের অলিখিত উপাখ্যান উপন্যাসের খানিকটা অংশ দেওয়া হলো। এটা হচ্ছে একটি উপন্যাস, সেই উপন্যাস গল্প আকারে আমাদের বইয়ে দেওয়া হয়েছে, সেটার খানিকটা অংশ দেওয়া আছে। এই উপন্যাসের এই অংশটুকু আমরা তোমাদের 2 পার্ট করে দেখাবো। এক পার্টে আমরা তোমাদের পড়ানোর চেষ্টা করব অনেকটা, এবং পরের পার্টে তোমাদের আমরা এইটা শেষ করে দেব। তাহলে দেখো, অলিখিত উপাখ্যান লিখেছেন রিজিয়া রহমান। অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, দেখো যে বনের মাঝখানে একজন কয়েদি কিংবা একজন সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন এবং তার হুকুমে কি করছেন? বন ধ্বংস করছে, বনের গাছপালাগুলো ধ্বংস করে ফেলছে। তাহলে দেখো বলেছে, অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ। সুন্দরবনে দীর্ঘ গাছের ডালপালার জঞ্জাল সূর্যকে বর্মঢাকা সেনাদলের মতো প্রতিহিত করে। এটা দ্বারা বুঝিয়েছে কি জানো, যে সুন্দরবনের যে দীর্ঘ গাছপালার ডালপালা, এটা অতিরিক্ত, যে এটার মধ্যে ছায়া ঢোকা, মানে সূর্যের আলো ঢোকার কোনো সুযোগ নেই। তারপরে আলো ঢুকতে পারে না স্যাঁতসেঁতে মাটির বুকে। হিনতাল বনে ব্রাহ্য পরিবার নির্বিঘ্নে বিচরণ করে। বন্য শূকর, নীলগাই, বুনো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। হরিণের পালের খুরের শব্দ তীব্র গতিতে বাতাসের নৈশব্দ ভঙ্গ করে। জোয়ার স্পিড আরণ্যক, নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায়। গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর। বিচিত্র ভয়াল সুন্দর, সেখানে বেজে ওঠে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর। অসংখ্য কুঠারের শব্দ শুনে পশুকে সচকিত করে। জঙ্গলে ঝড় তুলে ছুটে পালায় হরিণের দল। দুপুরের সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে না পারলেও তার আভায় বনভূমি আলোকিত। হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ তদারক করছিল হেনরি। অনেক দিন হয়ে গেল লোকজন নিয়ে জঙ্গল কাটতে এসেছে। সঙ্গে এসেছে হাতি মহারাজ, তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড, আরও এসেছে 50 জন মানুষ। এরা সবাই মোরেলদের কয়েদখানার কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য প্রত্যেকের পায়ে পরানো আছে লোহার শিকল। এছাড়া রয়েছে ঠিকাদার, আর আছে মোহন খাঁ, যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায়। অবাধ্যদের শাস্তি দিবার ভয়াবহ নৃশংস সব কলাকৌশল জানা আছে তার। দিন কয়েক আগে কয়েকজন কয়েদি জঙ্গল কাটা ফেলে মধুর চাক ভাঙতে গিয়েছিল। কঠিন শাস্তি দিয়েছিল মোহন খাঁ। মৌচাকের নিচে আগুনের ধোঁয়া দিয়ে উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের, আর সেই ক্ষুব্ধ মৌমাছি ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিলেন অপরাধীদের। মৌমাছির কামড়ে পরের দিন চোখ, মুখ, শরীর ফুলে এমন ভবিষ্যৎ চেহারা হয়ে গেল যে হেনরি তাদের চিনতে পারেনি। 2 দিন আগে এক কয়েদি জঙ্গল কাটা ফেলে বসেছিল, ঠিকাদারের চাবুক পড়েছিল তার উপরে। ঠিকাদার চাবুক মারতে মারতে চিৎকার করে গালাগাল দিচ্ছিল, তোদের কি এখানে বসে হাওয়া খাওয়ার জন্য আনা হয়েছে? নবাবের মতো পা ছাড়িয়ে বসে আছিস। কয়েদিটা ক্ষীণ কণ্ঠে বলেছিল, বড় পানির পিপাসা, সারাটা দিনে মাত্র 3 বার খাবার পানি পাই, তেষ্টায় যেন বুকটা শুকিয়ে থাকে, কুড়োল চালাতে পারি না। তো অতিরিক্ত তৃষ্ণায় মানুষ কি কোনো কাজ করতে পারে? আমাদের তৃষ্ণা লাগলে কি করি? আমরা পানি খাই।
এদের পানির অভাব ছিল, কিন্তু এদের এমন শাস্তি দেওয়া হতো যে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো। তাদের শরীরের অবস্থা খুব খারাপ হতো, কিন্তু পানি দিত আবার কয়বার? 3বার। এই 3বার পানি দিয়ে কি সারাদিনে চলে? এই কারণে তারা কুড়োল চালাতে পারতো না। ঠিকাদার খেকিয়ে উঠেছে, ও কি আমার নবাব পণ্ডু রে, ঘন্টায় ঘন্টায় পানির গেলাস চাই। জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয়? লোকটাকে পানি দেওয়া হয়নি। 2 দিন পর লোকটা পাঠিয়ে দূরের গ্রামের দিঘি থেকে ভাড়াই করে খাবার পানি আনতে হয়। সুতরাং বেহিসেবি খরচ করে পানি শেষ করলে এই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে কোথায়? লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার। ওঠ গাছ কাট। কিছুটা দূরে তাঁবুতে বসে হেনরি বন্দুক পরিষ্কার করছিল। দেখে জিজ্ঞাসা করলো, এই ঠিকাদার, কি হয়েছে? গোলমাল কেন ওখানে? দত্ত প্রতাপের ঠিকাদার সঙ্গে সঙ্গে একবারে আভূমি নত হয়ে গেল। দেখুন হুজুর, এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে আছে, আরাম করছে, গড়ি গড়ি আবার পানি চায় নবাবজাদার। দেখো, আমরা যতটুকু অংশ পড়লাম এখান থেকে আজকে এই গল্পটার, এখানে একজন সিনা দাঁড়িয়ে আছেন এবং তাদের কয়াদি দিয়ে তারা গাছ কাটাচ্ছেন। এই যে অরণ্যগুলো কেটে তারা কি করবে? বসতি স্থাপন করবে। এবং সুন্দরবন যে এত সুন্দর, তার গুণাগুণটা এর ভিতর বর্ণনা করা আছে। দেখো এটা কিভাবে বর্ণনা করা আছে। দেখো যে হিনতাল বনে ব্রাহ্ম পরিবার নির্বিঘ্নে বিচরণ করে, পূর্ণশূকর, নীলগাই, বুনো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, হরিণের পালে খুরের শব্দ তীব্র গতিতে বাতাসে নৈশব্দ ভঙ্গ করে, জোয়ার স্পিত আরণ্যক নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায়, গাছের ডালে শরীরের চড়িয়ে মাথা ডোলে অজগর, বিচিত্র ভয়াল সুন্দরবন বেজে উপনিবাসীদের মানুষের কণ্ঠস্বর, অসংখ্য কোঠারের শব্দ বনের পশুকে সচেত করে, জঙ্গলে ঝড় তুলে ছুটে বেড়ায় হরিণের দল। এটা কতটা মধুর দেখো, এটা চিন্তা করলে কিন্তু অনেকটা মধুর। কিন্তু এই যে সেনা দলগুলো এসেছে, তাদের কয়েদি নিয়ে এই মহারাজরা এসেছে, তারা কিন্তু বনকে কি করছে? ধ্বংস করছে। এই বনকে ধ্বংস করা যাবে না। এই কাদা টরকে দেখো মানুষের উপর কি নির্যাতন করছে, কি করছে, তাদের পানি দিচ্ছে না, এটা করা ঠিক নয়। তারপরে বন্দুক থেকে তাদেরকে কাজ করাচ্ছে, দুধের তো পানি চেয়ে তাদেরকে মার দেওয়া হচ্ছে, চাবুক চালানো হচ্ছে, এবং বলছে যে এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে আরাম করছিস, ঘড়ি ঘড়ি পানি আবার চায় নবাবজাদার। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে মানুষকে এই যে সেনাদল রয়েছে তারা কি করছে? অরণ্য কাটাচ্ছে এবং তাদেরকে বহু নির্যাতন করছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠে তোমাদের এই গল্পের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। মিধা একাডেমির সঙ্গে থাকো। মিধা একাডেমিকে সামনে এগিয়ে চলার প্রত্যয় যোগ করবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।